বাক্যের যে প্রকারভেদ হয় সেটা দুভাগে হয়, একটা হচ্ছে গঠনগত, একটা হচ্ছে অর্থগত। আর যে গঠনগত যেই দিকটা সেইটাকে 3 ভাগে ভাগ করা হয়, সরল বাক্য, যৌগিক বাক্য আর জটিল বাক্য। আর যে অর্থগত দিকটা সেটা 5 ভাগে ভাগ করা হয়, অস্ত্রর্থক, নয়ার্থক, প্রশ্নবোধক, বিস্ময়সূচক আর অনুজ্ঞাসূচক। ঠিক আছে, সো আগের দিন আমরা এটা বলেছিলাম। সো এই ক্লাসে আজকের আমরা যে গঠনগত দিকটা মানে যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য সেই দিকটা যে কভার করব। সো তোমাদেরকে বেসিক্যালি এই অধ্যায় থেকে মানে একটা জিনিস শিখতে হবে, মানে তোমাকে একটা বাক্য দিয়ে দেবে, সেই বাক্যটাকে দেখে তোমাকে চিনতে হবে যে এই বাক্যটা কী বাক্য হতে পারে, এটা সরল বাক্য হবে নাকি এটা জটিল বাক্য হবে না এটা যৌগিক বাক্য হবে, সে মানে সেই বাক্যটা দেখে তোমাকে চিনতে হবে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে চেনার একটা রুলস বলে দেবো। দেখো, সরল বাক্য জিনিসটা আলাদা, জটিল বাক্য জিনিসটা আলাদা, আর যৌগিক বাক্য জিনিসটা আলাদা। তো যেহেতু এরা 3টে জিনিস আলাদা, তো এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য হবে। যখনই এদের আমরা বৈশিষ্ট্যটা জেনে যাব, মানে সরল বাক্যের বৈশিষ্ট্যটা, মানে সরল বাক্যের যে বৈশিষ্ট্যটা আছে মানে কি, ওর বৈশিষ্ট্যগুলো কী, যৌগিক বাক্যের কী বৈশিষ্ট্য আছে আর জটিল বাক্যের যে বৈশিষ্ট্যটা আছে সেটা যখন আমরা চিনে যাব, তাহলে আমরা পৃথিবীর যে কোনো বাক্য মানে আমাদের তোমার সামনে দেওয়া হোক না কেন, তাহলে তোমরা সেই বাক্যটাকে দেখে বলে দিতে পারবে এটা কী বাক্য। বুঝতে পারছো? তাহলে এদের বৈশিষ্ট্যটা তোমাকে জানতে হবে যে সরল বাক্যের বৈশিষ্ট্যটা কী, জটিল বাক্যের বৈশিষ্ট্যটা কী আর যৌগিক বাক্যের বৈশিষ্ট্যটা কী। ঠিক আছে, মানে তোমাকে প্রথম চিনতে হবে। ঠিক আছে, আর এই অধ্যায় থেকে বেসিক্যালি কী ধরনের প্রশ্ন দেয়, যে তোমাকে হয়তো সরল বাক্য দিয়ে দিল আর সেই বাক্যটাকে হয়তো তোমাকে যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সো তুমি যেটা তোমাকে সরল বাক্য দিয়েছে সেটা তো তোমাকে লেখা থাকবে না, তো সেইটাকে দেখে তোমাকে চিনতে হবে এটা আমাকে কী বাক্যটা দিয়েছে। বুঝতে পারছো আমি তোমাকে কী বলছি? সো এখন আমরা কি জানবো, এখন আমরা যে সরল বাক্যের যে সংজ্ঞাটা আছে, মানে এটা খুবই সহজ সংজ্ঞা, তোমাদের বইয়ে আছে, সেখান থেকে আমি লিখেছি, আর সেই সংজ্ঞাটার সাহায্যে এর বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা করব। মানে এটা সরল বাক্যের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে বার করার আমরা চেষ্টা করব। তাই সংজ্ঞাটা প্রথমে কী লিখেছি দেখো, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে সরল বাক্যে দেখো একটাই সমাপিকা দিয়ে গঠিত, মানে সরল বাক্য কি একটাই সমাপিকা দিয়ে থাকবে, এটা তোমাদেরকে মানে মনে রাখতেই হবে যে সরল বাক্যে সারাটা জীবনই মানে যখনই মানে সরল বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া থাকবে। ঠিক আছে, আর যে বাক্যতে এক বা একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকতে পারে কিন্তু সেগুলো অন্য বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্র থাকে। মানেটা কি? মানেটা হচ্ছে যে সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও পারে, বা একের বেশিও থাকতে পারে। অসমাপিকা ক্রিয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে সমাপিকা ক্রিয়া। তাহলে সরল বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া থাকে। ঠিক আছে, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কী লিখতে পারি, যে 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া থাকে। ঠিক আছে, তাহলে এটা লিখে নাও, সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কী লিখতে পারি, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি যে এই যে সরল বাক্যটা হচ্ছে মানে স্বাধীন বাক্য। ঠিক আছে, এইটা হচ্ছে মূল বৈশিষ্ট্য, মানে মূল বৈশিষ্ট্যগুলো আমি প্রথম লিখতেছি। মানে যে সরল বাক্যগুলো হচ্ছে এগুলো স্বাধীন মানে স্বতন্ত্র, যে স্বতন্ত্র বলেছিলাম না যে স্বতন্ত্র থাকে, তো এটা হচ্ছে তোমাদের জানতে হবে যে সরল বাক্যগুলো সবসময় স্বাধীন হবে। ঠিক আছে, মানে একটা যখন আমি তোমাদের জটিল বাক্য পড়াবো, যখন যৌগিক বাক্য পড়াবো, তখন দেখবে একটার সাথে একটা মানে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যোজক ইউজ করে আরও যে মানে যে সর্বনাম ইউজ করে দেখবে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই সরল বাক্য কোনো যুক্ত হবে না, সবসময় একটা স্বাধীন বাক্য পাবে। তাহলে দ্বিতীয় আমরা কি লিখতে পারি, যে সরল বাক্যগুলি সরল বাক্যগুলি স্বাধীন ও কি সরল বাক্যগুলি স্বাধীন বা স্বতন্ত্র লিখতে পারো, স্বতন্ত্র, আর এর সাথে মানে সরল বাক্যের সাথে অন্য কোনো বাক্য যুক্ত হয় না, অন্য কোনো সরল বাক্যের সাথে কোনো বাক্য যুক্ত হয় না, কোনো বাক্য যুক্ত হয় না। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে দুটো মানে বৈশিষ্ট্যটা কি, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। আর অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও পারে। অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে ও নাও পারে। বুঝতে পেরেছো? স্যার থাকতেও পারে, নাও পারে, অসমাপিকাটা মোট ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে সমাপিকা ক্রিয়া থাকবেই থাকবে। ঠিক আছে, উজ্জ্ব হলেও থাকবে, উজ্জ্বও থাকতে পারে। ঠিক আছে, সো আমি আসছি,
সো আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে এক বা একের বেশি অসমাপিকা ক্রিয়া। তাহলে সরল বাক্যে সবসময় বলা ভুল হবে যে অসমাপিকা ক্রিয়া একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া এক বা একের বেশি থাকতে পারে। বুঝতে পেরেছ? অসমাপিকা ক্রিয়া এক বা একের বেশি থাকতে পারে। আর একটা জিনিস তোমাদের জানতে হবে যে সরল বাক্যে যে কর্তা উজ্জ্ব থাকতে পারে আর ক্রিয়াও উজ্জ্ব থাকতে পারে। ঠিক আছে, মানে যে অসমাপিকা ক্রিয়া থাকবেই, অবশ্যই থাকবে, কিন্তু সেটা উজ্জ্ব হিসাবেও থাকতে পারে। ঠিক আছে, এই জায়গাটা বেশিরভাগ স্টুডেন্টদের কনফিউশন হতে পারে, কিন্তু আমি কিছু এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, সো তাহলে কী তাহলে মানে বৈশিষ্ট্যটা তাহলে কী জানলাম যে কর্তা মানে সরল বাক্যে কর্তা উজ্জ্ব থাকতে পারে। সরল বাক্যে কর্তা উজ্জ্বকে উন্মুক্ত বলা হয়। উজ্জ্ব মানে উন্মুক্ত, একই কথা, উন্মুক্ত থাকতে পারে। বুঝতে পেরেছ? আর 6 নম্বর বৈশিষ্ট্যটা আমরা কি জানলাম যে যেখানে যে কর্তা উজ্জ্ব বা উন্মুক্ত থাকতে পারে, আর এখানে কি ক্রিয়াটাও সরল বাক্যে ক্রিয়া উজ্জ্ব বা অনুক্ত থাকতে পারে। সো বেসিক্যালি এই হচ্ছে 6টা হচ্ছে মূল বৈশিষ্ট্য সরল বাক্যের। আর হচ্ছে 6টাই বৈশিষ্ট্য, আর কোনো বেশি বৈশিষ্ট্য আমাকে মানে চোখে পড়েনি। তো এই 6টাই হচ্ছে মূল বৈশিষ্ট্য যে সরল বাক্যের বৈশিষ্ট্য। মানে এই 6টা জিনিসেরই তোমাকে সাহায্য করবে একটা সরল বাক্যকে চিনতে। ঠিক আছে, মানে সবচেয়ে মূল বৈশিষ্ট্য হচ্ছে এই দুটো, যে সমাপিকা ক্রিয়া থাকবে আর এটা স্বাধীন হবে, আর অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও পারে। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমরা পারলে নোট করে নিতে পারো। আর এই বৈশিষ্ট্যের সাহায্যে আমরা দেখব যে সরল বাক্যকে 3টে ভাগে ভাগও করা যেতে পারে। ঠিক আছে, সো তোমরা এটা লিখে নাও। সো আমি বোর্ডটা ক্লিন করে তবে লিখতে হবে, সেটা তোমরা পারলে নোট করে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তোমাদের যা ইচ্ছা। ঠিক আছে, সো বাচ্চারা, আমি তোমাদের যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম সেই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, ঠিক আছে, সরল বাক্যর মোট 3 ধরনের গঠন পাওয়া যায়। এক হচ্ছে কি দেখো, কর্তা ও ক্রিয়াযুক্ত সরল বাক্য, কর্তাযুক্ত ও ক্রিয়াহীন সরল বাক্য, কর্তাহীন ও ক্রিয়াযুক্ত সরল বাক্য। মানে এটা কি, কর্তা ও ক্রিয়াযুক্ত সরল বাক্য মানে কর্তাও থাকবে আর ক্রিয়াও থাকবে এই ধরনের সরল বাক্যে। তাহলে একটা আমরা কি জানলাম যে একটা সরল বাক্য আছে, মানে এক ধরনের সরল বাক্য পাওয়া যাবে যে সরল বাক্যে কি কর্তাও থাকবে, ক্রিয়াও থাকবে। ঠিক আছে, সো এখানে দেখো, এখানে আমি 3টে এক্সাম্পল লিখেছি, 3টে উদাহরণ লিখেছি। দেখো তোমরা এই দিকটা দেখো, ছেলেরা মাঠে খেলা করছে। দেখো এখানে দেখো কর্তা আছে কি নেই, ছেলেরা হচ্ছে কর্তা, আর ক্রিয়া কি করছে। তাহলে এই ধরনের সরল বাক্য কি কর্তাও আছে, ক্রিয়াও আছে। বুঝতে পেরেছো? সো তারপরে দেখো, আমি প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ি। তাহলে এখানে দেখো কর্তা হচ্ছে আমি কর্তা, আর ক্রিয়া দেখো পড়ি। দেখো এখানে একটা অসমাপিকা ক্রিয়াও আছে, আর কি সমাপিকা ক্রিয়াও একটা আছে। অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে করে, আমি প্রতিদিন 4 ঘন্টা করে। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়া। আর বই পড়ি। আর তোমাদেরকে এখানে আরেকটা নোট তোমাদেরকে জানতে হবে যে অসমাপিকা ক্রিয়া বাক্যখণ্ড সরল বাক্য নয়। অসমাপিকা বাক্য একটি বাক্য গঠন করতে সাহায্য করে। তাহলে দেখো এখানে দেখো, আমি প্রতিদিন 4 ঘন্টা করে, এই বই পড়াটা বাদ দাও, আমি প্রতিদিন 4 ঘন্টা করে, এই এতটা কি কোনো একটা বাক্য হচ্ছে? এই বই পড়াটা বাদ দাও, এটা কি কোনো একটা বাক্য হচ্ছে? এটা কোনো বাক্য না। তাহলে অসমাপিকা কি, এটাকে বলে অসমাপিকা বাক্যখণ্ড। তাহলে অসমাপিকা বাক্যখণ্ডটা কোনো সরল বাক্য নয়। সরল বাক্য হতে গেলে একটা সমাপিকা ক্রিয়া থাকতেই হবে। ঠিক আছে, তবে সেই সরল বাক্য হবে। আর অসমাপিকা ক্রিয়া বাক্যখণ্ড কোনোদিন সরল বাক্য হয় না। আর এই অসমাপিকা ক্রিয়া বাক্যখণ্ডই একটা বাক্যকে গঠন করতে সাহায্য করে। এই নোটটা তোমরা নোট করে রেখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো আমি 3টে করে এক্সাম্পল নিয়েছি।
তুমি তাড়াতাড়ি চলে যাও। এখানে দেখো তুমিটা হচ্ছে কর্তা, আর চলে যাওটা কি, এই চলে যাওটা হচ্ছে দেখো ক্রিয়া। দেখো এটার মধ্যেও কর্তা যুক্ত আছে, এটার মধ্যেও কর্তা যুক্ত আছে, বুঝতে পেরেছো? তারপরে এইটা দেখো, এখানে দেখো শুধু হাসতো, দেখো তারপরে দেখো কর্তাহীন ক্রিয়াযুক্ত, কর্তাহীন ক্রিয়াযুক্ত, মানে দেখো এখানে হাসতো, এটা দেখো ক্রিয়াযুক্ত আছে, ক্রিয়াযুক্ত আছে, সমাপিকা ক্রিয়া থাকবে, ক্রিয়াযুক্ত আছে। এখানে দেখো যেতাম, এখানে হয়েছে, ক্রিয়াযুক্ত আছে কি নেই? ঠিক আছে, সো ক্রিয়াযুক্ত আছে কিন্তু দেখো কর্তাটা নেই, দেখো ক্রিয়াযুক্ত আছে কিন্তু কর্তাটা নেই। কর্তা এখানে আছে কিন্তু উজ্জ আছে, কর্তা এখানে আছে কিন্তু উজ্জ আছে। যেরকম দেখো শুধু হাসতো, মানে শুধু হাসতো, এমন কেউ একজন আছে যে শুধু হাসতো, তাহলে আমি এখানে লিখতে পারি সে শুধু হাসতো। এখানে আমি সে যুক্ত করতে পারি, সে শুধু হাসতো, বা তুমি এখানে কারোর নামও লিখতে পারো, যে টুনি শুধু হাসতো বা ময়না শুধু হাসতো। এখন তুমি এখানে কারোর নামও তুমি মানে দিয়ে একটা কর্তাকে তুমি একটা মানে উজ্জ আছে তুমি বুঝতে পারছো যেখানে একটা কর্তা উজ্জ আছে। তারপরটা দেখো রোজ স্কুলে যেতাম, তো এখানে স্কুলে যেতাম রোজ, দেখো এখানে কর্তা কিন্তু নেই কিন্তু কর্তা এখানে আছে মানে উজ্জ আছে, তাহলে এখানে উজ্জটা বুঝতে পারতেছো, আমি রোজ স্কুলে যেতাম, তাহলে এখানে আমি রোজ স্কুলে যেতাম, স্কুলে যেতাম। দেখো খুব অসুখ হয়েছে, মানে এমন একটা এখানেও কর্তা নেই কিন্তু কর্তা উজ্জ আছে। শুধু অসুখ তো মানে কোনো কারোর তো একটা অসুখ হবে, জড়বস্তুর তো অসুখ হবে না, মানে কোনো একটা ব্যক্তিরই অসুখ হবে, মানে কোনো একটা কর্তারই অসুখ হবে। সেই কর্তাটা হয়তো আমি হতে পারি, মানে বাবারও হতে পারে, বাবার খুব অসুখ হয়েছে, মায়ের খুব অসুখ হয়েছে, বা ভাইয়ের খুব অসুখ হয়েছে। কর্তা এখানে যে কোনো ইচ্ছা একটা কর্তা হতে পারে, কিন্তু কর্তা এখানে উজ্জ আছে। ঠিক আছে, উজ্জ মানে অনুক্তও আছে, এটা বলতে পারো, উজ্জ বা অনুক্ত একই ব্যাপার। তো আশা করছি এটা তুমি বুঝতে পেরেছো। তারপরে এটা দেখো উদাহরণ, দেখো এটা আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে। দেখো এখানটায় তুমি, আমি বলেছিলাম সরল বাক্য হতে গেলে যে একটা সমাপিকা ক্রিয়া থাকতেই হবে অবশ্যই। তো এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে নাকি? দেখো আমরা, এটা কোনো ক্রিয়া না, সবাই এটা কি কোনো ক্রিয়া না, এটাও ক্রিয়া না, রাজাটাও ক্রিয়া না, আমাদেরও ক্রিয়া না, এই ক্রিয়া না, রাজার এটা কোনো ক্রিয়া শব্দ না, রাজত্ব এটা কোনো ক্রিয়া শব্দ না। তাহলে এই যে একটা বাক্য এর মধ্যে কোনো ক্রিয়া নেই, তাহলে এটাকে আমরা কী করে সরল বাক্য বলবো? তাই না? তোমাদের মনে এটা প্রশ্ন হতে পারে না? কেন আমি তো একটু আগে বলেছিলাম যে সমাপিকা ক্রিয়া থাকতেই হবে তবে সেটা সরল বাক্য হবে, কিন্তু এই দেখো এই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া নেই। কিন্তু এটাই হচ্ছে মানে তোমাদের অনেক স্টুডেন্টদের কঠিন লাগে, কিন্তু খুবই সহজ। দেখো এই বাক্যটা পড়ো, একটা সমাপিকা ক্রিয়া উজ্জ আছে তোমার বলে মনে হবে। দেখো আমরা সবাই হলাম রাজা আমাদের এই রাজার রাজত্বে, তাহলে এখানে দেখো একটা হলাম বলে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ আছে। দেখো কর্তাযুক্ত ক্রিয়াহীন, ক্রিয়াহীন মানে এখানে ক্রিয়াটা উজ্জ আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি আমরা সবাই হলাম, এই যে হলাম, এই হলামটা দেখো এখানে উজ্জ আছে, আমরা সবাই হলাম রাজা। তারপরে এটা তুমি টুকে দিতে পারো। ঠিক আছে, মানে টুকে দিতে পারো বলা ভুল হবে, মানে একই জিনিস লিখবো বলে টাইম নষ্ট করছি না, কারণ ইউটিউবে হচ্ছে টাইমটা হচ্ছে মূল ফ্যাক্ট। তাহলে এখানে দেখো হলাম, এখানে হলাম হচ্ছে ক্রিয়াটা দেখো উজ্জ আছে, ক্রিয়াহীন মানে এখানে উজ্জ আছে, মানে একটা সমাপিকা ক্রিয়া আছে। দেখো তারা খুব উঁচু জাতের লোক, দেখো তারাটাও এখানে কোনো ক্রিয়া না, খুবটাও ক্রিয়া না, উঁচুটাও ক্রিয়া না, জাতেরও ক্রিয়া না, লোকটাও ক্রিয়া না। তাহলে অনেক স্টুডেন্ট ভাবতে পারে যে এটা তো এখানে মানে কোনো ক্রিয়া না, সমাপিকা ক্রিয়া না, তাহলে এটা কী করে সরল বাক্য হয়? সো এটাও এক ধরনের সরল বাক্য। দেখো এর মধ্যে ক্রিয়া একটা উজ্জ আছে, তারা হয় খুব উঁচু জাতের লোক, তারা হয় খুব উঁচু জাতের লোক। এখানে দেখো একটা হয় ক্রিয়া উজ্জ আছে, এই জায়গাটায় দেখো একটা হয় ক্রিয়া উজ্জ আছে, তারা হয় খুব উঁচু জাতের লোক, এই হয় ক্রিয়াটা, বুঝতে পেরেছো? এই ক্রিয়াটা এখানে কি আছে? উজ্জ আছে, মানে এখানেও সমাপিকা ক্রিয়া আছে, বুঝতে পেরেছো? মানে সমাপিকা ক্রিয়া থাকতেই হবে, সেটা উজ্জ হলেও থাকতে হবে, কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আর দেখো প্রত্যেকটা বাক্যই দেখো স্বতন্ত্র স্বাধীন, এই বাক্যটাও স্বাধীন, এর সাথে দেখো অন্য কোনো বাক্য যুক্ত নেই, আর সব প্রত্যেকটার মধ্যে একটা করে সমাপিকা ক্রিয়া আছে, মানে যে বৈশিষ্ট্য তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম। তারপরে দেখো গলদা চিংড়ি কাতলা ইলিশ মিলিয়ে এলাহি আয়োজন।
দেখো এখানেও কোনো, এটাও ক্রিয়া না, গলদা চিংড়ি কোনো ক্রিয়া, কাতলা ইলিশ এইগুলো কোনো ক্রিয়া না। দেখো এখানে একটা ক্রিয়া আছে মিলিয়ে, দেখো এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা কি, এটা একটা অসমাপিকা ক্রিয়া। এলাহি আয়োজন, এলাহি আয়োজনটাও কোনো ক্রিয়া না। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে দেখো কোনো সরল বাক্য নয়, এখানে নোট আছে অসমাপিকা ক্রিয়া বাক্যখণ্ড কোনো সরল বাক্য নয়। তাহলে এটাকে কি করে সরল বাক্য বলবো না, এটাকেও সরল বাক্য বলবো, কেন এর মধ্যে কি আছে, ক্রিয়া মানে উজ্জ আছে, ঠিক আছে, মানে ক্রিয়া অনুক্ত আছে। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি, দেখো গলদা চিংড়ি কাতলা ইলিশ মিলিয়ে এলাহি আয়োজন করা হলো। দেখো করা হলো, এই করা হলোটা এখানে কি বলতো উজ্জ আছে, যে করা হলোটা না এখানে কি আছে, উজ্জ আছে। সো এটা তোমাকে প্র্যাকটিস করে করে মানে একটু মানে মনে রাখতে হবে। মনে রাখা কোনো মানে জিনিস না, এটা কোনো মানে হালকা পড়লেই তুমি মানে ফিল করতে পারবে এর মধ্যে যে একটা ক্রিয়া আছে। তো সরল বাক্য নিয়ে তোমাদের বেসিক্যালি এই থিওরিগুলোই আছে। সো যৌগিক বাক্যটা কি, দেখো এখানে যে যৌগিক বাক্যটা হচ্ছে মানে এক ধরনের বাক্য, ঠিক আছে, কিন্তু এটা যৌগিক বাক্য। যৌগিক বাক্য কেন বলা হচ্ছে, দেখো যে অনেকগুলো সরল বাক্য নিয়ে বা দুই বা তার বেশি মানে কি অনেক সরল বাক্য নিয়ে, সেই সরল বাক্য নিয়ে কী হবে বলো, যে একটা মাত্রই বাক্য হবে কিন্তু যোজকের সাহায্যে। মানে কি হচ্ছে, যে দুই বা তার বেশি সরল বাক্য নিয়ে আমরা যোজকের সাহায্যে একটা মাত্রই শব্দ না বাক্য গঠন করব। সেই বাক্যটার আমরা নাম কি দেবো, সেই বাক্যটার নাম দেবো আমরা যৌগিক বাক্য, ঠিক আছে। তো যোজকের সাহায্যে, যোজকটা কি, দেখো যোজকটা হচ্ছে এক ধরনের অব্যয় পদও বলতে পারো, যোজককে অব্যয় পদও বলা হয়। দেখো যোজক পদ কি, আমি সংজ্ঞা কি লিখেছি, দেখো যে সরল বাক্যগুলিকে যে পদগুলিতে জুড়ে একটি যৌগিক বাক্যে রূপান্তর করা হয়, মানে যেই পদগুলোর সাহায্যে আমরা যৌগিক বাক্য করব সেই পদগুলোকে বলবো যোজক পদ, ঠিক আছে। সো দেখো এখানে কি কি লিখেছি, যোজক পদ এবং ও আর সুতরাং কিন্তু অথচ অথবা বা নয় বরং তবুও তথাপি। সো এই ধরনের পদকে আমরা কি বলবো, যোজক পদ বলবো, ঠিক আছে। সো এখন আমরা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গায় মানে ইম্পর্টেন্ট জিনিস জানবো, যে যৌগিক বাক্যের বৈশিষ্ট্যটা কী। মানে একটা যে বাক্য থাকবে সেই বাক্যটা দেখে তুমি কীভাবে বুঝবে এটা যৌগিক বাক্য। সো সেটা জানতে গেলে তোমাকে যৌগিক বাক্যের বৈশিষ্ট্যটা জানতে হবে। যদি বৈশিষ্ট্যটা জেনে নাও তাহলে সেই বৈশিষ্ট্যের সাহায্যে তুমি বলতে পারবে যে এই বাক্যটা যৌগিক বাক্য, ঠিক আছে। তো দেখো যৌগিক বাক্যর বৈশিষ্ট্য হচ্ছে মানে কি, তো এক নম্বর বৈশিষ্ট্য তো বুঝতে পারতো যে যোজক পদ থাকবে। তো যৌগিক বাক্যে যৌগিক বাক্যে তোমরাও খাতা পেনে বসে পড়ো আর এগুলো নোট করতে থাকো, আমি লিখবো আর তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। সো যৌগিক বাক্যকে যোজকের সাহায্যে সংযুক্ত করা হয়, যোজকের সাহায্যে সংযুক্ত করা হয়, ঠিক আছে। তার মানে যোজকের সাহায্যে সংযুক্ত করা হয়, মানে তাহলে কি বুঝতে পারতো যে যৌগিক বাক্যের মধ্যে যোজক থাকবে, কিন্তু এমন একটা বাক্য পাবে যেই বাক্যে এই যোজক পদ তো থাকবে কিন্তু সেইগুলো যৌগিক বাক্য হবে না। সেটা আমি এক্সাম্পল দিয়ে একটু ভিডিও শেষের দিকে তোমাদেরকে বোঝাবো, যে যোজক পদ থাকবে কিন্তু সেটা যৌগিক বাক্য না, ঠিক আছে। সেরকমও বাক্য আছে, সেই বাক্যগুলো আমি এক্সাম্পল তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তাহলে যৌগিক বাক্যকে যোজকের সাহায্যে সংযুক্ত মানে যুক্ত করা হয়। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে যে দেখো দুই বা তার বেশি সরল বাক্য, মানে কি দুই বা তার বেশি সরল বাক্য নিয়েই যৌগিক বাক্য তৈরি করা হয়। দুই বা তার বেশি মানে কি, মানে যৌগিক বাক্যে একটা মাত্র বাক্য পাবে না, তাহলে সরল বাক্য একটা মাত্র পাবে না, দুটো পেতে পারো আর তিনটেও পেতে পারো, চারটেও পেতে পারো। বেশিরভাগ জায়গায় কি হয়, বেশিরভাগ জায়গায় দুটো মাত্র বাক্যই বেশি থাকে, দুটো সরল বাক্য বেশি থাকে, ঠিক আছে। দুটো সরল বাক্য নিয়েই যৌগিক বাক্য বেশি হয়, আর দুটো তিনটেও হতে পারে, ঠিক আছে, কিন্তু বেশি দুটো থাকে সরল বাক্য। আর এটা জানতে হবে
দুটো বা তার বেশি সরল বাক্য নিয়ে তো যৌগিক বাক্য হয়, কিন্তু এরা পরস্পর হচ্ছে নির্ভরশীল নয়। মানে জিনিসটা আমি লিখিনি, তারপরে নির্ভরশীল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দুই বা তার বেশি সরল বাক্য নিয়ে সরল বাক্য নিয়ে যৌগিক বাক্য গঠন করা হয় যৌগিক বাক্য গঠন করা হয়, কিন্তু এরা নির্ভরশীল নয়, কিন্তু এরা নির্ভরশীল নয়। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না, তাহলে যৌগিক বাক্য নিয়ে তোমাদের লাইফে কোনো কনফিউশন থাকবে না। মানে সমস্ত কনফিউশন তোমাদের এই ক্লাসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো দিন তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে কি দুটো আমরা বৈশিষ্ট্য জেনে গেলাম। আর একটা কী বৈশিষ্ট্য আছে দেখো, দুটো সরল বাক্য আছে, দুটো বা তার বেশি সরল বাক্য নিয়ে যেহেতু যৌগিক বাক্য হচ্ছে, তার মানে যে যৌগিক বাক্যের সমাপিকা ক্রিয়া, কিন্তু এটা কটা মুছে গেছে, তাহলে কি বললাম, দুটো বা তার বেশি মানে সরল বাক্য নিয়ে যৌগিক বাক্য হচ্ছে, তার মানে সমাপিকা ক্রিয়াও কটা হবে, অবশ্যই একটার বেশি হবে, ঠিক আছে? দুটো সরল বাক্য মানে কি, দুটো সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে নাও পারে, ওটা নিয়ে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সমাপিকা ক্রিয়া। তা সমাপিকা ক্রিয়া কি, দুটো সরল বাক্য হলে দুটো সমাপিকা ক্রিয়া থাকবে, মানে কি, মানে দুই বা তার বেশি সমাপিকা ক্রিয়া থাকবে। যদি অনেকগুলো বাক্য হয়, অনেকগুলো যদি সরল বাক্য হয়, তাহলে অনেকগুলো সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে আমি বুঝতে পারছি যে একের বেশি সমাপিকা ক্রিয়া থাকবে, একের বেশি সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। এই তিনটে বৈশিষ্ট্য যদি তোমরা মাথায় ঢোকাতে পারো না, তাহলে পৃথিবীর যে কোনো বাক্য দেখে তুমি বলে দিতে পারবে যে এই বাক্যটাই হচ্ছে যৌগিক বাক্য হবে। মানে এই তিনটে যদি ম্যাচ খেয়ে যায়, তাহলে বুঝে যাবে যে এই বাক্যটা যৌগিক বাক্য হবে। আর একটা জিনিস তোমাদের জানতে হবে যে যোজক যে বলেছিলাম না, যোজকের সাহায্যে অনেক জায়গায় যোজকের সাহায্য না নিয়ে অনেকে কমা ইউজ করে, ঠিক আছে? সো যোজক বাক্যকে মানে যৌগিক বাক্যকে যোজকের সাহায্যে সংযুক্ত করা হয়। সো অনেক জায়গায় এই যোজকের সাহায্য না নিয়ে কমাও ইউজ করে, ঠিক আছে? তো সেটা আমি লিখছি না, সেটা লেখার দরকার নেই। এই তিনটে বৈশিষ্ট্য হচ্ছে মূল, এই তিনটে বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে। আর এরপরে আমি কি করব, যে এই বৈশিষ্ট্যর সাহায্যে আমরা কিছু এক্সাম্পল আমরা দেখব। তার জন্য আমাকে বোর্ডটা ক্লিন করতে হবে, তোমরা পারলে এতটুকু নোট করে নিতে পারো, আমি এটা ক্লিন করে তারপরে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? সো তোমরা এটা নোট করতে পারো। তো বাচ্চারা, আমি এখানে কিছু এক্সাম্পলে তোমাদেরকে বোঝাচ্ছি যৌগিক বাক্য জিনিসটা। সো আমি একটা 1 নম্বর লিখছি, লোকটা মাছ ধরতে ভালোবাসে, লোকটা মাছ ধরতে ভালোবাসে। আর একটা সরল বাক্য নিয়েছি, লোকটা মাছ খেতে একদম ভালোবাসে না, মাছ খেতে একদম ভালোবাসে না, ঠিক আছে? দেখো, এই দুটো আমি সরল বাক্য নিয়েছি, এই দুটো সরল বাক্যের সাহায্যে আমি কি করব, একটা যৌগিক বাক্যে পরিণত করব। কিন্তু যৌগিক বাক্য হতে গেলে কি হতে হয়, যে যোজকের সাহায্য নিতে হয়, আর কি একের বেশি সমাপিকা ক্রিয়া থাকতে হয়, আর কি করতে হয়, আর হতে হয় যেন এরা পরস্পর নির্ভরশীল না হয়, ঠিক আছে? দেখো, আমি এখানে লিখতে পারি যে লোকটা মাছ ধরতে ভালোবাসে, লোকটা মাছ ধরতে ভালোবাসে, কিন্তু মাছ খেতে, ঠিক আছে, তো আছে, একদম ভালোবাসে না, এটা এখানেও যুক্ত করতে পারো, ঠিক আছে? দেখো, আমি এখানে কি করেছি, দেখো,
একটা যোজক ইউজ করেছি, সেই যোজকটা হচ্ছে কিন্তু। লোকটা মাছ ধরতে ভালোবাসে, এটা কি একটা যোজক ইউজ হয়েছে। আর আর দেখো সেই লোকটার জায়গায় আমি লিখেছি মাছ খেতে ভালোবাসে না। দেখো এই যে বাক্যটার মধ্যে দেখো 1 নম্বর কি যোজকের সাহায্য নিয়েছি, যোজকের সাহায্য নিয়েছি। 2 নম্বর কি দেখো 2-এর বেশি সরল বাক্য, মানে কি যে সরল বাক্য দেখো এখানে সরল বাক্য দেখো দুটো আছে কিন্তু নির্ভরশীল নয়, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো লোকটা মাছ ধরতে ভালোবাসে, মাছ খেতে একদম ভালোবাসে না। এই যে দুটো যে বাক্য, এই যে দুটো বাক্য এরা কি মানে শুধু এমনি কি বসে থাকতে পারে না, মানে এমনি কি এইটা তুমি যদি বাদ দাও আর শুধু এইটা কি একটা কোনো বাক্য হতে পারে না? ঠিক আছে, এটাও একটা বাক্য হতে পারে। মাছ খেতে একদম ভালোবাসে না, এটা কি একটা কোনো বাক্য হতে পারে না? এটাও একটা বাক্য হতে পারে। ঠিক আছে, মানে নির্ভরশীল নয় মানে কি যে এই বাক্যটা তুমি যদি মুছে দাও তাহলে এটাও একটা বাক্য হতে পারে, বা এই বাক্যটা তুমি যদি মুছে দাও কিন্তু এটাও একটা বাক্য হতে পারে। ঠিক আছে, নির্ভরশীল নয় মানে যে তুমি যদি এইটা যদি ক্লিন করে দাও এটাও একটা বাক্য হবে, এটাও যদি ক্লিন করে দাও এটাও একটা কোনো বাক্য হবে, মানে কোনো মানে আসবে, সেই জন্য হচ্ছে নির্ভরশীল নয়। কিন্তু যখন আমরা জটিল বাক্য পড়বো সেখানে দেখবো নির্ভরশীল হবে জটিল বাক্যর জায়গায়, মানে এর পরের ভিডিওতে জটিল বাক্য পড়াবো, সেখানে দেখবো যে নির্ভরশীল থাকবে, যে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য নির্ভরশীল থাকবে। কিন্তু যে যৌগিক বাক্যে এরা নির্ভরশীল থাকবে না, এরা নির্ভরশীল থাকবে না, যে একটা সম্পূর্ণ একটা তুমি যদি এই বাক্যটা মুছে দাও তাহলে এটা একটা বাক্য বোঝাবে, বা এই বাক্যটা যদি মুছে দাও এটা একটা বাক্য বোঝাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আর 3 নম্বর কি দেখো 1-এর বেশি সমাপিকা আছে কি না। দেখো এখানেও সমাপিকা আছে, ভালোবাসে, সমাপিকা কিয়া ভালোবাসে, এখানে একটা সমাপিকা কিয়া। তো যেহেতু দুটোর মানে 1-এর বেশি সমাপিকা কিয়া আছে, সো এটাকে কি বলতে পারবো আমরা, এটাকে আমরা বলতে পারবো যে এটা একটা যৌগিক বাক্য। বুঝতে পেরেছো। আবার একটা কি আমি তোমাদেরকে বলেছিলাম যে যোজক পদ থাকবে কিন্তু সেটা যৌগিক বাক্য না। ঠিক আছে, যেরকম মানে দেখো যোজক, এখানে যোজক পদ আছে কিন্তু এটা যৌগিক বাক্য, কিন্তু এক একটা বাক্য পাবে যোজক পদ থাকবে কিন্তু সেটা যৌগিক বাক্য না। সেরকম কিছু একটা এক্সাম্পল দিই, যেরকম আমাদের আলো ও বাতাস দুই প্রয়োজন, এটা প্রয়োজন। দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছে মিনা ও টিনা দুজনে স্কুলে যাচ্ছে। দেখো এখানে আমি দুটো বাক্য নিয়েছি, দেখো এখানে দেখো এখানে একটা ও আছে, এখানে একটা ও আছে, এখানে তুমি ও লিখতে পারো বা আর লিখতে পারো, মিনা আর টিনা, মিনা আর। সো এখানে দেখো এখানে ও আছে, মানে এখানেও যোজক পদ আছে, এখানেও দেখো যোজক পদ আছে, কিন্তু এই দুটো হচ্ছে যৌগিক বাক্য নয়। ঠিক আছে, যোজক পদ আছে কিন্তু যৌগিক বাক্য নয়, তার কারণ হচ্ছে একটা যে যৌগিক পদ হতে গেলে দুটি সমাপিকা কে লাগবে, মানে 1-এর বেশি সমাপিকা নিয়ে লাগবে। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু একটা করে সমাপিকা কে আছে। দেখো আমি মিনা আর টিনা দুজনে স্কুলে যাচ্ছে, দেখো এই বাক্যে দেখো একটা সমাপিকা কিয়া, যোজক পদ আছে কিন্তু একটা সমাপিকা কি আছে। এই বাক্যে দেখো এই বাক্যে যোজক পদ আছে কিন্তু আমাদের আলো ও বাতাস প্রয়োজন, এখানে কিন্তু বাক্যর মধ্যে যে সমাপিকা ক্রিয়া আছে সেটা কিন্তু উজ্জ আছে, এখানে কি প্রয়োজন হয়, এই হয়টা হচ্ছে উজ্জ আছে। ঠিক, মানে সমাপিকা কি আছে, উজ্জ থাক বা যেই থাক সমাপিকা কি আছে। তো তাহলে কি বুঝতে পারতেছ যে একটা মাত্র এই যে বাক্যটা যোজক পদ আছে কিন্তু একটা মাত্র সমাপিকা কি আছে, একটা মাত্র সমাপিকা কি থাকলে সেটা আমরা যৌগিক বাক্য বলবো না, সেটাকে আমরা কী বাক্য বলবো, সরল বাক্য বলবো। সেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও বলছি। ঠিক আছে, তাহলে তোমরা যৌগিক বাক্য আশা করছি বুঝতে পেরে গেছো। আর যৌগিক বাক্য নিয়ে আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে মানে আরও ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো এইটা পারলে তোমরা নোট করতে পারো, আমি বোর্ডটা ক্লিন করতে হবে। ঠিক আছে, তো তোমরা পারলে নোট করতে পারো। সো বাচ্চারা তোমরা বোর্ডের দিকে দেখো যে কয়েকটা এক্সাম্পল লিখেছি, এই এক্সাম্পলগুলো দেখে তোমাকে বুঝতে হবে, মানে এই বাক্যগুলো দেখে তোমাকে বুঝতে হবে এই বাক্যগুলো কী ধরনের বাক্য। মানে এখানে তো লেখা নেই যে এটা যৌগিক বাক্য কি, এটা সরল বাক্য কি, এটা জটিল বাক্য, এটা কি লেখা আছে, লেখা তো নেই। কিন্তু এরকম বাক্য দেখে তোমাকে চিনতে হবে যে এই বাক্যগুলো কী ধরনের বাক্য।
সো দেখা যাক কী ধরনের বাক্য। সো দেখো প্রথমটা দেখি কী লেখা আছে। প্রথমটা দেখো, ওরা খাবার ফেলে দিয়ে নষ্ট করে তবু গরিবদের দেয় না। দেখো এখানে একটা যোজক আছে, দেখো তবু, তবু হচ্ছে একটা যোজক। আর দেখো ওরা খাবারটা ফেলে দিয়ে নষ্ট করে, দেখো এ একটা সরল বাক্য আর এ একটা সরল বাক্য। দেখো করে মানে এটা সমাপিকা কী আছে, দেয় না এ একটা সমাপিকা কী আছে, মানে দুটো সমাপিকা কী আছে। আর দুটো সমাপিকা ক্রিয়া হলে তো কি হয় বলো, এক সরল বাক্য তো কোনোদিনই হবে না, আর যৌগিক বাক্য হতে পারে বা জটিল বাক্য হতে পারে, কিন্তু এটা কি বাক্য হবে, এটা হবে যৌগিক বাক্য। কেন, এরা হচ্ছে এই দুটো বাক্য হচ্ছে যে পরস্পর নির্ভরশীল নয়। কেন, তুমি যদি এইটা বাদ দাও, দেখো ওরা খাবারটা ফেলে দিয়ে নষ্ট করে, এটা কি একটা কোনো বাক্য হতে পারে না, এটা তুমি ভুলে যাও, এটা কি কোনো বাক্য হতে পারে না, এটা একটা বাক্য হতে পারে। সো এটা হচ্ছে বাক্য যেহেতু হতে পারে, এরা হচ্ছে নির্ভরশীল নয়, মানে এটার সাহায্য ছাড়াও এটা কোনো একটা বাক্য বোঝাচ্ছে। এটা সমাপিকা কী আছে, এটাও সমাপিকা কী আছে। সো এখানে দেখো এইটা ভুলে যাও, গরিবদের দেয় না, গরিবদের দেয় না কি কোনো একটা বাক্য হতে পারে না, অবশ্যই হতে পারে। তাহলে এটা কি বাক্য, এটা হচ্ছে যৌগিক বাক্য। এটা কি বাক্য, দেখো তোমরা সাঁতার জানো না সুতরাং গভীর সমুদ্রে যেও না। দেখো সুতরাং এখানে কি, এটা যোজক পদ আছে, তুমি কি বলেছিলাম এই সুতরাংটা মানে না দিয়ে একটা কমাও দিতে পারো, ঠিক আছে, তো সুতরাং আছে। দেখো এখানে কটা সমাপিকা কী আছে, দেখো তোমরা সাঁতার জানো না, মানে এই জানো না এটা একটা কি, এটা একটা সমাপিকা ক্রিয়া। দেখো গভীর সমুদ্রে যেও না, এই যেও নাটা কি, মানে সম্পূর্ণ বুঝে দিচ্ছে বাক্যের অর্থটা, তাহলে এটাও মানে যেও নাটাও একটা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো দুটো সমাপিকা ক্রিয়া আছে আর একটা যোজক পদও আছে, আর এরা নির্ভরশীল না কি দেখবো এবারে। দেখো এটা ভুলে যাও, তোমরা সাঁতার জানো না, তোমরা সাঁতার জানো না কি, এটা কি কোনো বাক্য হতে পারে না, এটাও একটা বাক্য হতে পারে, মানে এটা ছাড়া এটাও একটা নির্ভরশীল বাক্য হতে পারে। তাহলে দেখো এটা যেহেতু নির্ভরশীল বাক্য, যোজক পদও আছে, সমাপিকা ক্রিয়াও দুটো, তাহলে এটা কি এটা হচ্ছে কি যৌগিক বাক্য। তারপরটা দেখো, চুপচাপ বসে না থেকে আঁকতে পারো অথবা গল্পের বই পড়তে পারো। দেখো এখানে একটা যোজক পদ অথবা আছে, অথবা দেখো এই অথবাটা যেহেতু আছে, আর এখানে কটা সমাপিকা ক্রিয়া, দুটো সমাপিকা ক্রিয়া আছে নাকি, দেখো দেখো পারো, এই পারোটা হচ্ছে কি আঁকতে পারো, এই আঁকতে পারোটা কি সমাপিকা ক্রিয়া, পারো সমাপিকা ক্রিয়া। আর এখানে দেখো এখানেও পারো পড়তে পারো, এখানেও সমাপিকা ক্রিয়া, মানে সমাপিকা ক্রিয়া মানে কি, যে অর্থকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে। তো এর অর্থকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে, তাহলে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে, যোজক পদও আছে। আর এরপর কী দেখবো, এরপর দেখবো এটা নির্ভরশীল কি না, তাহলে এটা তুমি মুছে দাও, চুপচাপ বসে না থেকে আঁকতে পারো। চুপচাপ বসে না থেকে আঁকতে পারো মানে কি, এটা ছাড়াও এটা একটা বাক্য হতে পারে, ঠিক আছে, মানে এরা নির্ভরশীল নয়, এর সাহায্য ছাড়াও এ একটা বাক্য হতে পারে, মানে এর নির্ভরশীল, এর প্রয়োজন নেই, ঠিক নির্ভরশীল নয় কারুর, এটা ভুলে যাও। গল্পের বই পড়তে পারো, তো গল্পের বই পড়তে পারো, এটা কি কোনো বাক্য হয় না, এটাও একটা বাক্য হয়, তাহলে কি এটাও নির্ভরশীল, এই বাক্যটার নয়, তাহলে নির্ভরশীল নয়, যোজক পদ আছে, আর কি সমাপিকা ক্রিয়াও দুটো, তাহলে কি হবে সমাপিকা দুটো মানে কি একের বেশি, মানে কি এটাও একটা যৌগিক বাক্য। সো আশা করছি বুঝতে পারতেছো আমি কীভাবে চিনছি যে কোনটা কী বাক্য, কীভাবে চিনতে পারছি যেটা যৌগিক বাক্য কীভাবে। তারপরটা দেখো, দলমার হাতিগুলো নেমে আসে, এবং এখানে দেখো এবংটা একটা যোজক পদ, ফসলের ক্ষতি করে তবু গ্রামের মানুষ সহিষ্ণু। তাহলে এখানে দেখো এখানে দুটো যোজক পদ আছে, আর সমাপিকা ক্রিয়া কটা আছে, দেখো নেমে আসে, নেমে অসমাপিকা ক্রিয়া, আসে সমাপিকা ক্রিয়া, তাহলে এটা সমাপিকা ক্রিয়া, মানে সম্পূর্ণ বুঝে দিয়েছে, এই একটা সমাপিকা ক্রিয়া পাচ্ছি, এই একটা সমাপিকা ক্রিয়া পাচ্ছি। আর গ্রামের মানুষ হলো, এখানে একটা দেখো হলো একটা উজ্জ আছে, গ্রামের মানুষ হলো একটা সমাপিকা ক্রিয়া, তাহলে এখানে হলো একটা উজ্জ আছে, মানে সমাপিকা ক্রিয়া আছে। দেখো এই বাক্যের মধ্যে তিনটে সমাপিকা ক্রিয়া আছে আর দুটো যোজক পদ আছে। আর দেখো তাহলে কি বুঝতে, যৌগিক বাক্য এটা বুঝতে পারতেছি, কিন্তু আরেকটা কি দেখতে হবে, এরা কি নির্ভরশীল কি না, নির্ভরশীল না কি, দেখো দলমার হাতিগুলো নেমে আসে, তাহলে এইটুকুনি সব মুছে দাও। দেখো দলমার হাতিগুলো নেমে আসে, এটা কি কোনো একটা বাক্য হতে পারে না, এটা একটা বাক্য হতে পারে। তারপরে দেখো ফসলের ক্ষতি করে কি, এটা কোনো বাক্য হতে পারে না, এটা একটা বাক্য হতে পারে, মানে এগুলো তুমি মুছে দাও, এটা একটা বাক্য হতে পারে। গ্রামের মানুষ হলো সহিষ্ণু, এটাও একটা বাক্য হতে পারে না, এটা কি বাক্য হয়, এটা এরকম বাক্য হয়, ঠিক আছে। সো আশা করছি বুঝতে পারতেছো মানে কীভাবে তোমরা যৌগিক বাক্য তোমরা চিনবে। সো আশা করছি তোমরা ভিডিওটা খুবই ভালো করে বুঝতে পেরেছো। তাছাড়াও যদি কোনো কনফিউশন থাকে তো কমেন্টে তোমরা করতে পারো।
জটিল বাক্যটা খুব কঠিন জিনিস না, ঠিক আছে। তো সরল বাক্য কী জেনেছিলাম? সরল বাক্যে জেনেছিলাম যে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, আর যৌগিক বাক্যে জেনেছিলাম যে একের বেশি সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু যে সেটা পরস্পর সম্পর্কযুক্ত নয়, মানে পরস্পর নির্ভরশীল নয়। কিন্তু আমরা জটিল বাক্য দেখব যে একের বেশি তো সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু এরা নির্ভরশীল, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখে নেব যে জটিল বাক্য কী। জটিল বাক্য দেখো, এই বাক্যে একাধিক খণ্ড বাক্য থাকবে, যে বাক্যটা পুরো সম্পূর্ণ বাক্য না, যে খণ্ড আকারে থাকবে, খণ্ড বাক্য থাকবে, ঠিক আছে। তাকে কি বলবো? তাকে কি বলবো? জটিল বাক্য বলবো। মনে রাখবে যে খণ্ড বাক্যগুলি পরস্পর নির্ভরশীল, ঠিক আছে। এই নির্ভরশীল জিনিসটা মনে রাখবে। পরস্পর সম্পর্কযুক্ত বা নির্ভরশীল একই ব্যাপার, মানে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের, যে খণ্ড বাক্যের সাথে আরেকটা খণ্ড বাক্যের মধ্যে সম্পর্ক থাকবে। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য জটিল বাক্য চেনার, ঠিক আছে। তো আমি এর গঠনও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো জটিল বাক্যের বৈশিষ্ট্যটা কী আছে দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য, যে জটিল বাক্যে একাধিক খণ্ড বাক্য থাকে। খণ্ড মানে একটা বাক্যের খণ্ড, মানে একটা টোটাল বাক্যের খণ্ড একাধিক থাকতে পারে, ঠিক আছে। সো বেশিরভাগ দুটো থাকে, সো একাধিক থাকতে পারে, কিন্তু একটা থাকবে না। তারপরে দেখো, জটিল বাক্যের খণ্ড বাক্যগুলি একের অপরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলটা মনে রাখবে, যে খণ্ড বাক্যগুলি যে থাকবে জটিল বাক্যে, সেগুলো কি একটার উপর নির্ভরশীল, ঠিক আছে। মানে শর্ত দিয়ে নির্ভরশীল হতে পারে, যখন গঠন হবে তখন সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আরেকটা কী আছে দেখো, জটিল বাক্যের একটি প্রধান খণ্ড বাক্য এবং একাধিক অপ্রধান খণ্ড বাক্য। মানে খণ্ড বাক্য দেখো, একটা প্রধান খণ্ড বাক্য থাকবে, প্রধান খণ্ড বাক্য থাকবে, আর এই প্রধান খণ্ড বাক্যের সাথে সম্পর্কযুক্ত হয়ে একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকবে, অপ্রধান খণ্ড বাক্য। আর অপ্রধান খণ্ড বাক্যকে কী বলা হয়? আশ্রিত খণ্ড বাক্য বলা হয়, আর নির্ভরশীল খণ্ড বাক্য বলা হয়, ঠিক আছে। সো এতটুকুনি শুধু মানে মনে রাখতে হবে তোমাদেরকে। তো মনে রাখলে তোমরা এই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা জটিল বাক্য তোমরা খুব সহজে চিনে যেতে পারবে, ঠিক আছে। সো তাহলে একটা কাজ করতে চাই, এবার জটিল বাক্যের যে গঠন, সেই গঠনটা আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তোমরা পারলে নোট নিতে পারো, ওকে। সো বাচ্চারা, তোমরা জটিল বাক্যের কিছু গঠন দেখে নাও, ঠিক আছে। তো জটিল বাক্য গঠন হয় কীভাবে দেখো, একটা শর্ত বাক্য দিয়ে জটিল বাক্য গঠন করা হয়। শর্ত বাক্য মানে দেখো এখানে কী লিখেছে দেখো, এই বাক্যের মধ্যে কিছু শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে। যেরকম দেখো, বৃষ্টি হলে ছাতা কিনে নিও, ঠিক আছে। মানে দেখো, এই বৃষ্টি হলে এটা হচ্ছে শর্ত, যদি এই বৃষ্টি যদি হয় তাহলে তুমি ছাতা কিনে নিও। আর এই দেখো, এই বাক্যের সাথে এই ছাতা কিনে নিও, এটা দেখো একটা সম্পর্কযুক্ত আছে, ঠিক আছে। তাহলে সম্পর্কযুক্ত হলে কি হয়? সেটা হচ্ছে জটিল বাক্য হয়। আর দেখো, আর এখানে দেখো প্রধান খণ্ড বাক্য হচ্ছে দেখো বৃষ্টি হলে, এই বৃষ্টি হলে হচ্ছে প্রধান খণ্ড বাক্য, এর সাথে দেখো একটা ছাতা কিনে নিও, একটা অপ্রধান খণ্ড বাক্য সম্পর্কযুক্ত আছে, ঠিক আছে। তারপরে দেখো, যদি তুমি আগামী দিন আসো, যদি তুমি আগামী দিন আসো তবেই আমি যাব। দেখো এখানে শর্ত কোনটা দিয়ে আছে? এখানে শর্ত দিয়ে আছে এটা, যদি তুমি আগামী দিন আসো। এখানে শর্ত ছিল এটা, শর্ত ছিল, আর এখানে শর্ত ছিল এটা, এই বাক্যটা। আর এটা সম্মিতি হয়েছে, সম্মিতি হয়েছে এই বাক্যটার, এটা তুমি আগামী দিন তবেই আমি যাব, এটা এখানে সম্মিতি হয়েছে, ঠিক আছে। তো এখানে কি শর্ত দিয়ে আছে? যদি তুমি আগামী দিন আসো তবেই আমি যাব, ঠিক আছে। মানে একটা শর্ত দিয়ে দিয়েছে। আর দেখো, এই বাক্যের সাথে এই বাক্যটার একটা সম্পর্ক যুক্ত আছে, ঠিক আছে। পরও বুঝতে পেরে যাবে। তারপরে দেখো, যদি খিদে পাই, যদি খিদে পাই তবেই খাবার কিনবে, ঠিক আছে। মানে যদি যতক্ষণ না খিদে না পাই ততক্ষণ তুমি খাবার কিনতেও পারবে না, ঠিক আছে। মানে একটা শর্ত দিয়ে আছে, যদি খিদে পাই, তাহলে যদি খিদে পাই হচ্ছে শর্ত দিয়ে আছে, তাহলেই তুমি খাবার কিনতে পারবে। তাহলে একটা আমরা কী জানলাম, যে শর্ত বাক্য দিয়ে জটিল বাক্য গঠন করা হয়, ঠিক আছে। তাহলে এরকম বাক্য দেখে তাহলে তোমাকে চিনতে হবে যে এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য আছে, মানে শর্ত দেখে তোমাকে চিনতে হবে। দ্বিতীয় কী দেখো, দ্বিতীয় আছে দেখো, পরস্পর সম্বন্ধযুক্ত সর্বনাম পদ আর নিত্য সম্বন্ধী সর্বনাম পদ দ্বারা জটিল বাক্য গঠন করা হয়। সম্বন্ধযুক্ত আর এর নিত্য সম্বন্ধী মানে একই ব্যাপার, ঠিক আছে, কোনো আলাদা জিনিস না। দেখো এইসব বাক্যে যে সে, যারা যার তার, যেগুলো সেগুলো, যত তত, যখন তখন, যবে তবে, যেখানে সেখানে, যা তা, এই ধরনের মানে সম্বোধন থাকবে, ঠিক আছে। মানে পরস্পরের সাথে এরকম থাকবে, যেরকম যখন আমি ছোটো ছিলাম তখন আমি খুবই দুষ্টুমি করতাম, ঠিক আছে। বা যে সে, এখানে কী লিখেছে দেখো, যত বেশি মিষ্টি, যত বেশি চিনি দেবে তত বেশি মিষ্টি হবে। দেখো এখানে দেখো সম্বন্ধযুক্ত সর্বনাম আছে এখানে, যত আর তত, যত তত। আর এটা দেখো পরস্পর নির্ভরশীল, যত বেশি চিনি দেবে
তত মিষ্টি হবে। মানে এটার সাথে এই সম্বন্ধযুক্ত সর্বনামের পদের সাথে এটা সম্পর্কযুক্ত আছে, আর সম্পর্কযুক্ত আছে তাহলে কী বলবো, এটাকে জটিল বাক্য বলবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারতো যে এইভাবেও জটিল বাক্য গঠন করা হয়। দেখো, যারা লুকিয়ে হরিণ শিকার করে, দেখো যারা লুকিয়ে হরিণ শিকার করে তারা প্রকৃতি ও মানুষের শত্রু। তাহলে এখানে দেখো যারা তারা সম্বন্ধপূর্ত মানে পদ দ্বারা একটা জটিল বাক্য গঠন করা হয়েছে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ভিডিও, আর তেমন কোনো জিনিস না, জটিল বাক্য খুবই সহজ জিনিস ছিল। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, তোমরা সবাই ভালো থাকবে। এই ছিল ভিডিও, আল্লাহ হাফেজ, বাই।